আজকে আমরা আধুনিক ভারতের ওপর একটি স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। পলাশীর ষড়যন্ত্র নিয়ে এটি আমাদের প্রথম পর্বের ক্লাস। এরপরে আরেকটি ক্লাস আসবে। ক্লাসটি আশা করি তোমাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। পলাশীর ষড়যন্ত্র বাংলার সিংহাসনের বিরুদ্ধে গোপন চক্রান্ত। সে সময় যে কনস্পিরেসি হয়েছিল পলাশীর যুদ্ধের আগে, তার পলাশীর যুদ্ধ তো নামমাত্র, তার আগেই সিংহাসন ছেড়ে দেওয়া নিয়ে বা সিংহাসন গ্রহণ নিয়ে অলরেডি এমন একটি কনস্পিরেসি চলেছে সেই সময়, যেটি পলাশীর যুদ্ধেরও অনেক বেশি ক্ষতি। পলাশীর যুদ্ধে তো একটা নামমাত্র ক্ষতি, কিন্তু তার আগেই সেটি সূচনা হয়ে গেছিল। শক্তিশালী হুক। 23শে জুন 1757 সালে যে যুদ্ধ হয়েছিল তার ফল কি সেদিন নির্ধারিত হয়েছিল, নাকি যুদ্ধের অনেক আগেই বাংলার ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল? ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নগুলির একটির উত্তর খুঁজব আজ। একটি যুদ্ধের গল্প নয়, বরং একটি রাজত্ব চুরির গল্প। পলাশীর যুদ্ধ তো একটা যুদ্ধ, কিন্তু কিভাবে সিংহাসন কেড়ে নেওয়া হলো বা সিংহাসন কিভাবে চুরি হয়ে গেল, সেই গল্প হচ্ছে পলাশীর ষড়যন্ত্রের গল্প। আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলা। মুর্শিদ কুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন, এবং তারপরে সুজাউদ্দিন, তারপরে সরফরাজ খান, এরা তো এসেছেন, এবং সরফরাজ খানকে হত্যা করে আলীবর্দী খান কিন্তু সিংহাসনে বসছেন। 1756 সালের এপ্রিলে বৃদ্ধ নবাব আলীবর্দী খান শয্যাশায়ী। আলীবর্দী খান 1740 থেকে 56 তার সাম্রাজ্য বিস্তার তিনি করে গেছিলেন তার সময়কাল, এবং 1756 সালে তিনি তখন যথেষ্ট বৃদ্ধ এবং তিনি শয্যাশায়ী। কোনো পুত্র সন্তান না থাকায় তিনি তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলাকে, মানে তার নাতিকে, উত্তরাধিকারী মনোনীত করেন, যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, এবং দরবারের অভিজাতদের কাছ থেকে জোর করে আনুগত্যের শপথ আদায় করেন। সিরাজউদ্দৌলাকে কেউ কিন্তু মেনে নিচ্ছিল না, কিন্তু তিনি জোরপূর্বক সবার কাছ থেকে শপথ আদায় করেছিলেন যে তাকে মেনে নেওয়া হোক। কিন্তু আলীবর্দী নিজেও জানতেন জগৎ শেঠের মতো ধনী বণিক পরিবার থেকে শুরু করে প্রবীণ সেনাপতি ও অভিজাতরা তরুণ উদ্ধৃত সিরাজকে সহজে মেনে নিতে প্রস্তুত ছিলেন না। ঠিক তখনই কলকাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও চন্দননগরে ফরাসিরা নিজেদের ঘাঁটি সুসংহত করেছিল। বাংলার বাণিজ্যে ক্রমশ প্রভাব বাড়াচ্ছিল, অর্থাৎ সিরাজ সিংহাসনে বসার আগেই বাংলা রাজদরবারে অসন্তোষ আর বাইরে বিদেশি শক্তির উচ্চাকাঙ্ক্ষা, দুই দিক থেকেই বিপদের মেঘ জমতে শুরু করেছিল। সিরাজ সিংহাসনে কি বসবে তার আগে থেকেই তো যেই আলীবর্দী খান অসুস্থ হতে শুরু করেছেন, এবং ইংরেজরা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা নিজেদের কিন্তু দিক গোটাতে শুরু করেছে। তারা নিজেদেরকে আরও যত শক্তিশালী করা যায় বাণিজ্যের দিক থেকে সেই পথ কিন্তু আগেই গ্রহণ করে নিয়েছে। সিংহাসনে বসার আগেই সিরাজের শত্রুর সংখ্যা বাড়তে শুরু করেছিল, কারণ উনি একটু উচ্ছৃঙ্খল ছিলেন এবং তাকে কেউই মেনে নিতে চাইছিল না। কারণ ঘসেটি বেগমও, মানে তার যে দত্তক সন্তান ছিল, তাকে সিংহাসনে বসানো যেত, কিন্তু আলীবর্দী খান সেটা মেনে নিচ্ছিলেন না। তো এভাবে বিভিন্ন শত্রু তার আগে থেকেই হয়ে যায়, এবং সেই শত্রুতার কারণেই কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সিরাজ। এখন আমরা দেখব সিরাজউদ্দৌলা কে ছিলেন। মাত্র 23 বছর বয়সে সিংহাসনে বসা সিরাজউদ্দৌলা ছিলেন তীব্র মেজাজি, আবেগপ্রবণ অথচ প্রবল আত্মবিশ্বাসী এক তরুণ শাসক। নবাবের নাতি হিসাবে বেড়ে ওঠায় ক্ষমতার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন, কিন্তু রাজনৈতিক ধৈর্য, কূটনীতিতে ছিলেন কাঁচা। একদম কূটনীতি তিনি বুঝতেন না। দরবারের প্রবীণ অভিজাত ও ধনী বণিকদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো, সন্দেহপ্রবণ স্বভাব এবং প্রতিপক্ষকে খাটো করে দেখার প্রবণতা তার অনেক আগে কাছে অপ্রিয় করে তোলে। অনেকের কাছে তাকে অপ্রিয় করে তোলে।
তিনি সবাইকে সন্দেহ করে বসতেন, কারোর সঙ্গে সুসম্পর্ক করতেনই না, আর সবসময় মেজাজ দেখিয়ে কথা বলতেন। তাহলে কি করে মানুষ তাকে পছন্দ করবে, তাই না? সিংহাসনে বসার কিছুদিনের মধ্যেই কলকাতায় ব্রিটিশদের অবৈধ দুর্গ নির্মাণ ও শুল্ক ফাঁকি নিয়ে বিরোধ বাঁধে, যার চরম পরিণতি ঘটে 1756 সালে কলকাতা আক্রমণ ও কুখ্যাত ব্ল্যাক হোল অফ ক্যালকাটা ঘটনায়। এই সংঘাতই পরে ইংরেজদের সিরাজ বিরোধী অবস্থানকে আরও কঠোর করে তোলে। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিলেন। সিংহাসনে বসার পরে পরেই দুর্গ নির্মাণ করে দিয়েছিল ব্রিটিশরা অবৈধভাবে। তারপর শুল্ক দিতে ফাঁকি মারছিল, শুল্ক দিচ্ছিল না যথারীতি। সিরাজউদ্দৌলা গেলেন আলীনগর, মানে কলকাতা তখনও নাম হয়নি, আলীনগর নাম ছিল। অ্যাটাক করলেন, আলীনগরে যুদ্ধে হেরে গেলেন এবং তারপর আলীনগর সন্ধি করতে বাধ্য হলেন। কুখ্যাত ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়েছিল সেই সময়। এই সমস্ত ঘটনাগুলো যদি দেখি তাহলে সেগুলো ইংরেজদের সঙ্গে একটা বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছিল সিরাজউদ্দৌলার। সিরাজউদ্দৌলার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল কী ছিল? এটি যে কোনো ইন্টারভিউ, বিশেষ করে এসএলএসটি ইন্টারভিউ যারা দেবেন তাদের জন্য খুবই প্রযোজ্য। কী ভুল ছিল সেটি অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। ষড়যন্ত্রের নায়ক ও খলনায়ক দুটো দলে ভাগ হয়ে গেছিল। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এই যুদ্ধেও দুটো দল অবশ্যই ছিল। মানে একদিকে ছিল সিরাজউদ্দৌলা নিজে, মীরমদন এবং মোহনলাল। মীরমদন সিরাজের প্রধান সেনাপতিদের একজন, শেষ মুহূর্ত পর্যন্ত আনুগত্য বজায় রেখে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন তিনি। এবং মোহনলাল সিরাজের বিশ্বস্ত উপদেষ্টা ও সেনানায়ক, ষড়যন্ত্রের বিপদ সম্পর্কে বারবার সতর্ক করেছিলেন। এবং আমরা যদি দেখি রজতকান্ত রায়ের বইয়ে তিনি বলেছেন যে মোহনলালকে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং মোহনলাল শেষ মুহূর্তে যে ষড়যন্ত্রের কথা তিনি বুঝতে পেরে গেছিলেন যে কী হতে চলেছে এবং সিরাজকে বলার চেষ্টাও করেছিলেন, কিন্তু তার বিষ প্রয়োগের ফলে তার শারীরিক কন্ডিশন এমন হয়ে গেছিল যে তিনি সিরাজকে সেই তথ্য আর পৌঁছে দিতে পারেননি। তিনি বেঁচে ছিলেন বেশ কিছুদিন, কিন্তু সেই তথ্য তাকে আর দেওয়া হয়নি। অন্যদিকে সিরাজের পক্ষে ষড়যন্ত্রকারী যারা ছিলেন তাদের একটি দল, তার মধ্যে রবার্ট ক্লাইভ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চাভিলাষী সেনাপতি। বাংলার বাণিজ্য ও রাজনৈতিক নিয়ন্ত্রণ কোম্পানির হাতে আনতে চেয়েছিলেন। মির্জাফর সিরাজের সেনাপতি ছিলেন, প্রধান সেনাপতি, কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন সিরাজের সঙ্গে, ইংরেজদের সঙ্গে গোপনে হাত মিলিয়েছিলেন তিনি। জগৎ শেঠ, যে ব্যাংকার পরিবার ছিল জগৎ শেঠ, সেই জগৎ শেঠ পরিবারও সিরাজের প্রতি ক্ষুব্ধ ছিলেন, বিভিন্ন কারণে ক্ষুব্ধ ছিলেন। সিরাজ তাদেরকে একবার অপমান করেছিলেন, মানে সিরাজের অবস্থা এমন হয়ে গেছিলো, জগৎ শেঠের কাছ থেকে একবার টাকা নিতে গেছিলেন ব্যাংকার পরিবার, টাকা লেনদেন তো করতে হবে, তো সিরাজকে না টাকাও দেয়নি, মানে জগৎ শেঠের পরিবার অপমান করে তাড়িয়ে দিয়েছিল। রায়দুর্লভ নবাবের দেওয়ান নিজের পদ ও প্রভাব ধরে রাখতে ষড়যন্ত্রে যোগ দেন। ইয়ার লুতফ খান বিদ্রোহী সেনাপতি, ক্ষমতার লোভে ষড়যন্ত্রে সামিল হন। উমিচাঁদ কুর্বুদ্ধি সম্পন্ন ধনী বণিক ও দালাল, দুই পক্ষকেই ব্যবহার করে নিজের লাভ খুঁজেছিলেন। ইংরেজদের পরিকল্পনা। 1756 সালে জুনে সিরাজ কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দখল করে নেন। ব্রিটিশদের জন্য এই ছিল বিরাট ধাক্কা। পরের বছরের শুরুতেই রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী কলকাতা পুনর্দখল করে এবং সিরাজকে বাধ্য করে আলীনগরে চুক্তি স্বাক্ষর করতে 1757-তে, যাতে কোম্পানিকে পূর্ণ বাণিজ্য অধিকার, ক্ষতিপূরণ দেওয়ার শর্ত ছিল। কিন্তু ক্লাইভ ভালোভাবে বুঝেছিলেন যতদিন সিরাজ ক্ষমতায় থাকবেন তিনি কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে। তাই প্রকাশ্য চুক্তির আড়ালে তিনি গোপনে সিরাজের অসন্তুষ্ট সেনাপতি অভিজাতদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বিশেষ করে মির্জাফরের সঙ্গে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সিরাজ যদি মারা যায় বা সিরাজকে যদি সিংহাসন থেকে সরানো যায় তাহলে মির্জাফরকে পরবর্তী নবাব করা হবে। সেই লোভে পড়ে মির্জাফর ইংরেজদের সঙ্গে হাত মেলান। এভাবে যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই বাংলা রাজদরবারের ভেতরে একটি সমান্তরাল গোপন রাজনীতি চলতে শুরু করে বা চলতে থাকে। উমিচাঁদের নাটক। উমিচাঁদ আমরা আগের স্লাইডে দেখলাম যে তিনিও নবাবের বিপক্ষে ছিলেন। পুরো ষড়যন্ত্রের কথা জানতেন এমন এক বহিরাগত ছিলেন ধনী বণিক ও দালাল উমিচাঁদ।
আর তিনি সুযোগ বুঝে দর কষাকষিতে নামেন। তিনি দাবি করেন চুক্তিতে স্পষ্ট লিখতে হবে যে বিজয়ের পর, মানে ইংরেজদের সঙ্গে এই চুক্তিটি হচ্ছে, যে বিজয়ের পর রাজকোষের একটি বড় অংশ তাকে দিতে হবে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, নয়তো তিনি পুরো পরিকল্পনা সিরাজের কাছে ফাঁস করে দেবেন। তিনি তো পরিকল্পনা জানতেন, ইংরেজদের ভয় দেখাচ্ছেন, ইংরেজদেরকে ব্ল্যাকমেল করছেন। ক্লাইভ তখন এক অভিনব প্রতারণার আশ্রয় নেন। দুটি ভিন্ন চুক্তিপত্র তৈরি করেন, একটি লাল কাগজে লেখা আসল চুক্তি যেখানে অমিচাঁদের দাবির কোনো উল্লেখই ছিল না, আর একটি সাদা কাগজে লেখা ভুয়ো চুক্তি, শুধু অমিচাঁদকে দেখানোর জন্য তৈরি, যেখানে তার দাবি মেনে নেওয়ার কথা লেখা ছিল। অ্যাডমিরাল ওয়াটসন এই জাল চুক্তিতে সই করতে অস্বীকার করলে ক্লাইভ নিজে তার সাক্ষ্য নকল করে। অ্যাডমিরাল ওয়াটসন কিন্তু অমিচাঁদকে ঠকাতে চাননি, তিনি সাইন করতে কিন্তু ইতস্তত বোধ করেছিলেন, যে কারণে ক্লাইভ নিজেই মানে অ্যাডমিরালের হয়ে নকল সাইন করে নিয়েছিলেন। যুদ্ধ শেষে যখন অমিচাঁদকে জানানো হয় তার প্রাপ্য আসলে কিছুই নেই, তখন তিনি এই আঘাত আর সামলাতে পারেননি। রাজনীতিতে প্রতারণা কি ন্যায়সঙ্গত হতে পারে? ভেবে বলবে যে রাজনীতিতে প্রতারণা হয় কি না। এরপর আমরা দেখব ষড়যন্ত্র সফল হলো কিভাবে। এই যে এত ষড়যন্ত্র সিরাজের এগেনস্টে, এটা কি আদৌ সফল হয়েছিল? যদি সফল হয়েছিল তাহলে কিভাবে হলো? চুক্তি অনুযায়ী মির্জাফরকে প্রতিশ্রুতি দেওয়া হয় বাংলার মসনদ, তার বিনিময়ে তিনি কোম্পানিকে বিপুল অর্থ ও যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন। মির্জাফরকে বলল, বাবা তোমাকে আমি নবাব করে দেবো, কিন্তু যুদ্ধক্ষেত্রে তুমি একদমই কিছুই করবে না, একদম দাঁড়িয়ে থাকবে। জগৎ শেঠ রায়দুর্লভ গোপনে অর্থ জুগিয়ে এবং নিজেদের প্রভাব খাটিয়ে এই ষড়যন্ত্রকে বাস্তবে রূপ দেন। প্রচুর অর্থ যোগান দিয়েছিল। এই যে একটা যুদ্ধ করতে গেলে কামান, সেনাবাহিনীর খরচ, খাবার দাবার, সমস্ত কিছুর জন্য যে টাকা প্রয়োজন সেটি জগৎ শেঠ জুগিয়েছিলেন। 23শে জুন 1757 সালে পলাশী প্রান্তরে যুদ্ধ শুরু হওয়ার আগেই মির্জাফর, রায়দুর্লভ, ইয়ার লুতফ খানের বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে। কেউ যুদ্ধে হাতই দেয়নি, কেউ যুদ্ধ করেইনি। যুদ্ধের মাঝখানে তারা দাঁড়িয়েছিল শুধু তামাশা দেখার জন্য। একমাত্র মীরমদন ও মোহনলাল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান, কিন্তু বিশ্বাসঘাতকতার এই জালে সিরাজের পরাজয় ছিল কার্যত পুনর্নির্ধারিত। যুদ্ধ শুরু হওয়ার আগেই তার ফলাফল অনেকটাই লেখা হয়ে গেছিল। এটা তো একটা ষড়যন্ত্রের ফল না, এটা তো তাৎক্ষণিক যুদ্ধ না, অনেক দিনের প্ল্যান। তো সেখানে স্বাভাবিক একতরফা রেজাল্ট হওয়াটাই, মানে আমরা দেখতে পাচ্ছি একতরফা রেজাল্ট, আর কিছুই না। সিরাজ হেরে গেল কেন? কারণ সিরাজ অনেক দিন আগেই হেরে গেছিল, তার যে ষড়যন্ত্র হয়েছিল সেটা ধরতেই পারিনি। ঐতিহাসিকদের মতামত। রজতকান্ত রায় দ্য ফেল্ড কমিউনিটি বাংলার অভিজাত সমাজের অভ্যন্তরীণ সম্পর্ক, রাজনৈতিক সংস্কৃতির নিরিখে ষড়যন্ত্রকে ব্যাখ্যা করেন। অভিজাতরাও কিন্তু কন্টিনিউয়াসলি সিরাজের বিপক্ষে ছিলেন, শুধু যে ক্লাইভ বা ইংরেজরা যে তার এগেনস্টে ষড়যন্ত্র করে গেছেন তা না, বাংলার অভিজাত সম্প্রদায় যারা ছিলেন তাদেরও অনেকটা হাত আছে এখানে। সুশীল চৌধুরী ফ্রম প্রসপেরিটি টু ডিক্লাইন 18th সেঞ্চুরি বেঙ্গল বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি ও বণিক শ্রেণীর স্বার্থকেই ষড়যন্ত্রের মূল চালিকা শক্তি মনে করেন। আর.সি. মজুমদার দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপল সিরাজের পতনকে মূলত বাংলার অভিজাতদের রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসাবে দেখেন। আর.সি. মজুমদার বলেছেন যে অভিজাতরা যে বিশ্বাসঘাতকতা করেছিল, বিভিন্ন অভিজাত শ্রেণীরা, রায়দুর্লভ তার মধ্যেও ছিলেন, তাই না? তো সেটি সিরাজকে পতনের দিকে ঠেলে নিয়ে যায়। ওটি একমাত্র মেন কারণ, একমাত্র না মেন কারণ। এরপর আমরা দেখব কতগুলো প্রশ্ন কী ধরনের আসতে পারে পলাশীর যুদ্ধ, পলাশী ষড়যন্ত্র নিয়ে। পলাশীর যুদ্ধের আসল নায়ক কে? কে আসল নায়ক? ইংরেজরা, নাকি ঘসেটি বেগম, নাকি রায়দুর্লভ, নাকি উমিচাঁদ, নাকি মীরমদন? এটি তোমাদেরকে বিবেচনা করে উত্তর দিতে হবে। মির্জাফর কি একাই বিশ্বাসঘাতকতা করেছিলেন, নাকি আরও সবাই করেছিল? অবভিয়াসলি করেছিল, আমরা তো দেখলাম, তাই না? জগৎ শেঠ কি ষড়যন্ত্রের মূল অর্থদাতা? অর্থদাতা। যদি টাকা প্রদানের কথা এই হিসাবে দেখা যায় তাহলে অবশ্যই অর্থদাতা। ক্লাইভ না বাংলার অভিজাতরা, কার ভূমিকা বেশি? ক্লাইভ এই পলাশীর যুদ্ধের মেন
মানে ষড়যন্ত্রের মেন প্রেরণাদাতা নাকি অভিজাতরা? যদি আমরা আর.সি. মজুমদারের দেখি দ্য হিস্ট্রি বইটিতে, তাহলে অবশ্যই অভিজাতরা ভূমিকা পালন করছে আগে। এবং আমরা যদি সাধারণত দেখি নর্মাল, তাহলে কিন্তু ক্লাইভের ভূমিকা অনেকটি। অ্যাডমিরাল ওয়াটসন কিন্তু চাননি, তাই না? মানে অনেকটা এই ষড়যন্ত্রের মানে অংশ হলেও ক্লাইভের থেকে কম ছিলেন। আজ আমরা দেখলাম যুদ্ধ শুরু হওয়ার আগেই কিভাবে বাংলার ভবিষ্যৎ গোপন বৈঠক, অর্থ, স্বার্থ আর বিশ্বাসঘাতকতার জালে আটকে পড়েছিল। এরপরে পরবর্তীকালে আমরা যে যুদ্ধক্ষেত্রে যেটা ঘটেছে, রণক্ষেত্রে সেটি দেখব, যুদ্ধের ফলাফল দেখব, এবং কিভাবে আমরা দেখব যে মুর্শিদাবাদের ইতিহাস কিন্তু বদলে যাচ্ছে। মুর্শিদাবাদের ভাগ্যে কিন্তু অন্য কিছু লেখা আছে এরপরে। সেটিকে নিয়ে পরে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।